চালাবে ওই 5টি দল। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মঞ্চ। চিঠিতে উল্লেখ করা হয়েছে মালদা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে আবাস দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাৎপর্যপূর্ণ বিষয় যে 10 জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল অনুসন্ধান চালাবে সেই তালিকায় রাখা হয়েছে মালদা এবং পূর্ব মেদিনীপুরকেও। কিছুদিন আগে যে দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছিল তার সদস্যরা মালদা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। তারা ফিরতেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছিল ফের কেন্দ্রীয় দল আসার হুঁশিয়ারি। আগামী সপ্তাহে 15টা জেলায় কেন্দ্রীয় টিম আসবে। গ্রাম সংসদ, অঞ্চল, ব্লক ধরে 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 চোরেদের তালিকা করুন। এই প্রেক্ষিতে বাংলার 10 জেলায় ফের কেন্দ্রীয় সরকারের 5 প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে যে কোনোভাবে রাজ্য সরকারকে উত্তক্ত এবং উদ্বাস্ত করে তোলা। আবাস যোজনায় টাকা দিচ্ছে না, এত দল পাঠাচ্ছে। আমি জানতে চাই, ভারতবর্ষে তো প্রায় 30টা রাজ্য আছে, ক জায়গায় এরকমভাবে কেন্দ্রীয় দল পাঠানো হয়। তবে আমিও কেন্দ্রীয় সরকারের লোকেদের উদ্দেশ্যে বলতে চাই, এ করে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা নত তারা পারবে না। দল আসবে, সেটা একদিন খবর হবে, পরের দিন লোকে ভুলে যাবে। না, সে তো আসবেই। যখন কমপ্লেন হবে, আজ হচ্ছে না কমপ্লেন, 2 বছর ধরে কমপ্লেন আমরাও করেছি, এখানকার লোক করেছে। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা এখানকার গরিব মানুষের উন্নয়নের জন্য পাঠাচ্ছে, সেটা যদি লুট করে নেয়, সরকারের দেখার দায়িত্ব আছে যাতে মানুষ জাস্টিস পায়। আর এখানে তো বিডিও অফিস ঘেরাও হচ্ছে এবং বিডিওরা হাত তুলে দিচ্ছে, আমরা কিছু করতে পারবো না, আমাদের জোর করে করানো হচ্ছে। এটা আগে তারা যদি পরিবর্তন করতেন, সমাধান করতেন, তাহলে এটা হতো না। তৃণমূল ও বিজেপির এই টানাপোড়েনের মধ্যে গরিব মানুষের সুরাহা হবে তো, এই প্রশ্ন তুলে দুপক্ষকে বিঁধেছে বামেরা। 2014 থেকে কি করছিল দুর্নীতির বিরুদ্ধে আমরা এত বলছি। আসলে নাগপুরের পরামর্শে তৃণমূল গড়েছিল, আর বিজেপির সাহায্যেই তৃণমূলের সাম্রাজ্য চলছে। সব জায়গায় যাক না, কিন্তু ধরলো কোথায় চোরদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং তা নিয়ে রাজনৈতিক তরজার কতটা প্রভাব পঞ্চায়েত ভোটে পড়ে, সেটাই এখন দেখার বিষয়। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, সৌগতদা বলছেন যে রাজ্য সরকারকে উত্তক্ত করার জন্য এই দলগুলো আসছে। আমি বলছি যে দিনের পর দিন মানুষ দেখেছেন, দর্শকরা দেখেছেন সিরিজ অফ রিপোর্টস। সেটা হচ্ছে যে পঞ্চায়েত নেতা, পঞ্চায়েত সদস্য, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যাদের এসি লাগানো 3 তলা বাড়ি, তারা অবধি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে, আর যাদের একেবারে অস্থায়ী ঝুপড়িতে থাকে, মাটির ঘর, তারা টাকা পাচ্ছে না। 17 লক্ষ নাম, একেবারে সরকারি ফিগার হচ্ছে 17 লক্ষ নাম বাদ গেল, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন যে 17 লক্ষ নাম ঢুকলো কি করে? এই তালিকা তৈরি থেকে চেকিং একমাত্র স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত, অর্থাৎ এই বেনজল তো একেবারে ভেতর থেকে এই দুর্নীতি করেছে। তাহলে কি আমরা এইটা ধরে নেব যে কোনো কল্যাণমূলক প্রকল্প, জনস্বার্থমূলক প্রকল্প কেন্দ্র সরকার করুক কিংবা রাজ্য সরকার, তার মানেই হচ্ছে অবাধ দুর্নীতি? না, আপনাকে একটা কথা বলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় চক্র উপন্যাস এক জায়গায় লিখছে, মানুষ কয় অভাবে স্বভাব নষ্ট। আমি কই নষ্টের বীজ ভিতরে না থাকলে অভাব তাদের তলাইতে পারে না। তার মানে আমাদের মধ্যেই যে নষ্টের বীজ আছে, কম বেশি প্রত্যেকেরই আছে। আর আজকে বিজেপি বলছে ওই যে ইসের মানে ইসে বলে, তারা নজরুলের একটা কবিতা আছে, পাপ ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণো। এটা কিন্তু সব জায়গায়, যেখানে ওদের পঞ্চায়েত আছে, আপনি ধরমপুর গ্রাম পঞ্চায়েত, কনিয়ারা গ্রাম পঞ্চায়েত, যেটা আমি ভালো করেই চিনি, প্রত্যেক জায়গায় কম বেশি এই যে লোকগুলো, প্রত্যেক জায়গায়, তৃণমূল হোক বিজেপি হোক, প্রত্যেক জায়গায় এই। তার মানে একটা অংশ পচা, এটাকে স্বীকার করে। কিন্তু সিস্টেমটাই না, সিস্টেমের মধ্যেই পচা আছে। এই আরেকটা অংশগুলো বের করে তো আরেকটা কথা বলছিলেন, আপনার এই যে মানুষ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা কথা একটু বলছিলেন, এই যে এত মানুষ প্রত্যাশা করে, এত মানুষ কথা দিচ্ছে, ব্যর্থ হয় কেন? এক্ষুনি শেক্সপিয়ারের
অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল এর একটা কথা মনে পড়লো, অফ এক্সপেকটেশন ফেলস অ্যান্ড মোস্ট অফ দেয়ার হোয়েন মোস্ট ইট প্রমিসেস। প্রায় ওয়াদা করলে ব্যর্থ হয়, বেশি ওয়াদা করলে অনেকটাই ব্যর্থ হয়। আমি তার মধ্যেও বলবো এই সরকার যতগুলো কাজ করেছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যশ্রী, রূপশ্রী, এগুলো অনেকটাই করেছে সরকার। সবাই যে পেয়েছে তা না, অনেকাংশে পায়নি, ক্ষোভটা হচ্ছে। আর একটা কথা রবীন্দ্রনাথের বলে, আশা করার অধিকার মানুষের শক্তিকে প্রবল করিয়া তোলে, আশা যেখানে নাই শক্তি সেখান হইতে বিদায় গ্রহণ করে। পথের সঞ্চয়, পথে না 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 আশা আছে বলে চাচ্ছে, না না কেন চাচ্ছে জানেন, কেন চাচ্ছে জানেন, আমি একটু বলি, আমি আমার কথাটা বলা হয়নি, কেন চাই জানেন, ওখানে পাওয়া যেতে পারে বলে আশা করছে। আশাটা কেন করে, পাওয়া যাবে বলে আশা করছে। হ্যাঁ ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করে নিয়েও যাচ্ছে, যেটুকু পেয়েছে হয়তো 50% বলেছেন ব্যর্থ হয়েছে। সবকিছু আমি বলছি যে দেবনারায়ণ দাস শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে শুরু করেছিলেন। শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের অসাধারণ সেই উপন্যাস ঘুণপোকা, দুর্নীতির ঘুণপোকা যদি জনকল্যাণমূলক প্রকল্পের কাছে আসে তাহলে নিঃসন্দেহে গরিব মানুষের কাছে তার সুফল পৌঁছবে কি করে। আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঠিক সেই রকমটা হয়েছে বলে অভিযোগ। একাধিক বিক্ষোভের ছবি আমাদের ক্যামেরায় উঠে এসছে, দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ খতিয়ে দেখতে ফের রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। তার আগে এই ইস্যুতে বিক্ষোভকে কেন্দ্র করে পৌষের শীতে রাজ্য রাজনীতির পারদ চড়া। শুক্রবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কারচুপির অভিযোগে উত্তেজনা ছড়ালো দিনহাটা 1 নম্বর ব্লকে। ব্লক ইনফরমেটিক্স অফিসার বা বিআইওর দপ্তরে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। যে পিওআই এর যে ঘর ঢুকছে আমাদের ব্লকে, বিআইও সাহেব নিজের এখতিয়ারের মধ্যে ওকরা বাড়িতে 600 কোটা 3400 এন্ট্রি করছে, পার এন্ট্রি 5,000 টাকা নিচ্ছে উনি। অনেক গরিব লোক আমার কাছে 150 থেকে 200 কাগজ জমা করছে। আমি বিআই সাহেবের কাছে দিচ্ছি, এগুলো এন্ট্রি করেন, গরিব মানুষ আমাকে দিচ্ছে, আমি পঞ্চায়েত সমিতির রানী সভাপতি, উনি করছে না বলে আমি করবো না। দেখ আমার মেশিন পত্র ভেঙে দিয়ে গেলেন, মেশিন ভেঙে দিয়ে গেলেন, মোবাইল ভেঙে দিয়ে গেলেন। হ্যাঁ, ব্লক ইনফরমেটিক অফিসার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দিনহাটার 1 নম্বরের বিডিওর উপস্থিতিতে সব পক্ষকে নিয়ে করা হয় বৈঠক। বিডিও জানিয়েছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আলোচনার মাধ্যমে সব মিটে গেছে। পূর্ব বর্ধমানের মেমারিতেও 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার নেতৃত্বে মিছিল করে বিডিও অফিস পর্যন্ত এসে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান কালনা রোড। পরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির কয়েকজন সদস্য বিডিওর কাছে ডেপুটেশন জমা দেয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ এবং এলাকায় উন্নয়নের দাবিতে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের বাড়ির সামনে দলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলেরই কর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক। গৌতম অধিকারীকে নিয়ে করছে, পাশে একটাও মানুষ নেই, সে তাদেরকে নিয়ে গুন্ডা বাহিনীকে নিয়ে করছে কর্মসূচিটা, আমাদেরকে জানাচ্ছে না। তাই আমরা আজকে 5,000 মানুষ নিয়ে জানতে গিয়েছিলাম বিধায়কের কাছে যে আমাদেরকে নিয়ে করলে না কেন। আমাকে হোয়াটসঅ্যাপে জানাবার পর আমি কালকে সেই হোয়াটসঅ্যাপে জেনে আমি সেই মিটিং অ্যাটেন্ড করেছিলাম। এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না, বলবো না। তার কারণ আমি যখন বিধানসভায় আসি তার অনেক আগে নামের লিস্ট গেছে। প্রধানমন্ত্রী আপনাদের জন্য ছাড় দিতে চান। পশ্চিমবঙ্গে বাড়ি পেয়েছে কারা? যাদের 2 তলা 3 তলা পাকা বাড়ি আছে। কাটমানি খেয়ে দিয়েছে এই তোলামূল চোরেদের পার্টি। আগামী সপ্তাহে জনস্বার্থের মামলা করে বঞ্চিতদের সুযোগ পাইয়ে দেওয়ার লড়াই বিজেপি করবে। কি করে টাকা ফেরত করাতে হয় আমরা কেন্দ্রীয় সরকারকে দিয়ে সেটা করে দেখাবো। আমরা তো কমপ্লেন শুনতেই যাচ্ছি, দিদির সুরক্ষা কবজে কমপ্লেন শুনতেই যাচ্ছি। আপনাদের অভাব অভিযোগ কোনটা পাননি না পেয়েছে সেটা শুনতেই যাচ্ছি। যাদের 2-1% লোক যাদের কাছে যায়নি এখনও, তাদেরটাই তো পৌঁছে দেওয়ার জন্য আমরা গেছি। তো সেখানে 2-1 জায়গায় ক্ষোভ হতেই পারে, ক্ষোভটা শোনার জন্যই তো গেছি। আমাদের 216টা বিধায়ক, তো 216টা বিধায়কই একদম 100% ঠিক সে তো হতে পারে না। তো দুটো একটা বিধায়ক বলে 2-1টা কর্মীর তো অসন্তোষ থাকতেই পারে। সব মিলিয়ে রাজ্যে ফের কেন্দ্রীয় দল আসার আগে দিকে দিকে ছড়াচ্ছে আবাস বিক্ষোভ। শুভেন্দু ভট্টাচার্য, হিন্দোল দে, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সেই অসাধারণ সংলাপটা মনে আছে?
টিকটিকি বিছার খাদ্য না বিছা টিকটিকির খাদ্য? ডক্টর হাজরার সেই সংলাপ। এখন যারা গত 48 ঘন্টা টেলিভিশন চ্যানেল দেখছেন, বিশেষ করে খবরের চ্যানেল, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে টিকটিকি আর বিছা দুটোই কি মিড ডে মিলের খাদ্য? তার কারণ এই রাজ্যের একাধিক জায়গায় কখনো সাপ, কখনো টিকটিকি, খিচুড়িতে পোকা, এই সব অভিযোগ আসছে। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর নিঃসন্দেহে এ নিয়ে স্টুডিও আবার উত্তপ্ত হবে। দেখুন। কথা ছিল জানুয়ারি থেকে মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস। তারপর থেকেই কোথাও মিড ডে মিলের চালে ইঁদুর, কোথাও সাপের পর এবার মিড ডে মিলের টিকটিকিও মিলল বলে অভিযোগ জানিয়ে হুলস্থুল কাণ্ড হলো পাঁশকুড়ার মাইসরা এলাকায়। মিড ডে মিলে সাপ মেলার ঘটনায় যেদিন বীরভূমের ময়ূরেশ্বরে স্কুলে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 2 প্রতিনিধি, সেদিনই পাঁশকুড়ার শ্যামপুরের ICDS স্কুলের মিড ডে মিলে টিকটিকি মেলার অভিযোগ উঠল। এই স্কুলের পড়ুয়ার পরিবারের দাবি, শুক্রবার স্কুল থেকে মিড ডে মিলে খিচুড়ি আর ডিম দেওয়া হয়েছিল। বাড়িতে এসে খাওয়ার সময় দেখা যায় খিচুড়ির মধ্যে সিদ্ধ হয়ে রয়েছে একটি টিকটিকি। 2-3 চামচ খাওয়ানোর পর দেখলে মাঝামাঝি টিকটিকি পড়ে আছে। মিড ডে মিলের খিচুড়ি না খাওয়ার জন্য এলাকায় প্রচার করা হয়। খবর পেয়ে গ্রামে পৌঁছয় মেডিকেল টিম। আপনার নজরে কি এসেছিল বিষয়টা? না, আমরা নিজেরা খাই, নজরে থাকলে আমি লোক খাওয়াবো। বাচ্চা খায়, আমাদেরও বাচ্চা আছে, আমরাও খাই। ছোটবেলায় গল্প পড়েছিলাম, গোপাল ভাঁড় মাকে পাঁঠা দেবে বলেছিল, তারপরে বললো না মুরগি দেবো, তারপর বললো পায়রা দেবো, তারপর বললো উচ্চিংড়ে খেয়ে না ধরে। দিদি বলেছিলেন মাংস খাওয়াবেন, নন ভেজ। তো মাংস নেই, পয়সা কোথায়? সব তো কাটমানি। তো মুরগি নয়, খাসি নয়, মা তখন বলছি তোমরা সাপ খাও। সাপ আর চিকচিকি দিয়েই নন ভেজ এখন মাংস রান্না করা হচ্ছে। মাংস খাওয়াবে বললো না, সাপ, ইঁদুর, বেড়াল সবই ঢোকাবে ওর মধ্যে। এদিকে ধার করছে, হঠাৎ পঞ্চায়েতের ভোট হয়েছে বলে মাংস খাওয়াবে। তো কিসের মাংস খাওয়াবে? সাবধান হতে হবে। এত বড় সিস্টেম, এত বড় জায়গা, কে কোথায় অসাবধানতায় করছে নাকি কুৎসা করার জন্য যে সময়টা সবাই ভাবছে যে আরও পুষ্টিকর খাবার হচ্ছে, বদনাম করার জন্য কেউ করিয়ে খবর পাঠাচ্ছে, এগুলো তো তদন্ত করা উচিত। পাঁশকুড়ার বিডিও জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বা CDPOর সঙ্গেও কথা বলা হচ্ছে। অন্যদিকে বীরভূমে মিড ডে মিলে সাপ মেলার ঘটনায় শুক্রবার স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। অসুস্থ পড়ুয়াদের দুজনের বাড়িতে গিয়েও অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা। মালদার চাঁচলে মিড ডে মিলের চালের ড্রামে ইঁদুর মেলার ঘটনায় জেলা শিক্ষা দপ্তরের স্কুল ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। বিটন চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, ABP আনন্দ। সমিতা, এই অনুষ্ঠানেই অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ঘোষণা করেছিলাম যে রাজ্য সরকার ঘোষণা করলো যে 372 কোটি টাকা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ফল এবং মুরগির মাংস। বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে এপ্রিল অবধি কেন, এটা কি পঞ্চায়েত ভোটের জন্য, তারপরে কি পুষ্টির প্রয়োজন থাকবে না? কিন্তু আমরা বলেছিলাম যে না, 372 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাচ্চাদের পুষ্টির জন্য, চমৎকার। কিন্তু আমি বলছি এর ভেতরে যে ছবিগুলো আমরা পাচ্ছি, প্রথম কথা তদন্ত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ভয়ঙ্কর কদর্য জিনিস আর না হয় সেই ব্যবস্থার তৎপরতা কোথায়? দেখুন, একটা কথা সুমনবাবু এখানে আপনাকে বলি, এই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তার কারণ তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা করছি, কেন ওই বাচ্চাটা আমার বাড়ির হতে পারে। সুতরাং শিশুদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চান না, তৃণমূল কংগ্রেসও চান না। এবার এদের এই যে খাবার ডিস্ট্রিবিউশন, এদের রাঁধুনি থাকে, রান্নার লোক, তাদের বলা হয় এই যে ICDS এর কর্মী না, 2টো পোস্ট থাকে। একটা হচ্ছে রান্না যারা করেন তারা, আরেকটা যারা পড়াচ্ছেন তারা, যারা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিকা দিচ্ছেন, সন্তান সম্ভব মাদের তারা দেখভাল করেন, ইত্যাদি ইত্যাদি। এবার এই যারা রান্না করছেন তাদের আরও সতর্ক হতে হবে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে নিশ্চিতভাবে স্কুল কর্তৃপক্ষকেও দৃষ্টি রাখতে হবে। 3 নম্বর হচ্ছে সুমনবাবু, সারা পশ্চিমবাংলায় এতগুলো ব্লক, এতগুলো স্কুল, একটা দুটো জায়গা থেকে দেখুন যেভাবে একটা ইঁদুরের ছবি দেখালো, ওটা যদি রান্না হয়ে যেত তাহলে কিন্তু ছবিটা আসতো না। কেউ মেরে ফেলে দিয়ে যাচ্ছে না তো ছবি দেখানোর জন্য। তার কারণ এমন ফেক ভিডিও চলছে সারা পশ্চিমবাংলায়, কোনটা সঠিক আর কোনটা নকল বোঝা খুব মুশকিল। সবই তো ফেক চলছে বাজারে। জেলে যে দুজন বিধায়ক বসে আছে, মানকে ভট্টাচার্য আর পার্থ চ্যাটার্জি, তারাও বোধহয় ফেক। আমি একটা কথা বলবো, আপনি কথা বললে আমাদের বলা যায় না, মহা মুশকিলের কথা। আজকের আনন্দ মুশকিলের কথা একটু অর্পিত ফেক, কেরালায় সরকারে আছে দ্বিতীয়বার এসে সত্যিকরণের কথা বলছে। আপনি এটা বলেই জানতে আজকের আনন্দ আমাদের পার্টি ক্ষমতা রাখে, আরে রেক্টিফিকেশন কোথায়? রেক্টিফিকেশন
তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস রোজ রেকটিফাই করে নিজেদের। হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা শুনুন, মানকে ভট্টাচার্য, বিরাট কমিউনিস্ট, ভাইপো ব্যানার্জি, ভাইপো ব্যানার্জি, একটা ভাই, বোঝা যাচ্ছে। এটা তো ইতিহাস বলবে, সেটা থেকে বোঝা যাচ্ছে 542টা কলেজ থেকে 10 কোটি টাকা তুলেছেন। সুতরাং কমিউনিস্ট পার্টিরা বলবেন না আপনারা ছাড়া হয়েছেন, বাংলা ছাড়া হয়েছে, আপনারা কথা বলবেন না। আবাস তৃণমূল কংগ্রেসকে পরবাসে পাঠাবে, আবাস তৃণমূল কংগ্রেসকে বেঘর করে দেবে। এই যে আপনি এসে গলা ফোলাচ্ছেন তৃণমূলের হয়ে, আমরা দেখলে মাথা নিচু করতাম। বলতে দাও, আমার ইনোসেন্ট কোশ্চেন আছে। এই যে আপনি এতক্ষণ ধরে বলছেন না যে এটা করা উচিত, সেটা করা উচিত, 11 বছর ধরে উচিত তো বলছেন, এ তো সেই শ্রীকান্ত লাও তো বটে, কিন্তু আনেকে সরকি লাও বন্দুক লাও, এই এতদিন ধরে শুধু চলছে। লোকেরা সাপ ব্যাং টিকটিকি বিছে কোনো কিছু খাওয়া বন্ধ করছে না। এই লাও তো বটে, কিন্তু আনেকে, আনবেটা কে দাদা? এটা ঠিক কথা ভাই, আমি তোর সঙ্গে সহমত। ভাই যেরকম 9 বছরের নরেন্দ্র মোদীর সরকার আমাদের দোষ, ঠিক যেভাবে ভালোগুলো আপনাদের ভাই, মানে বছরে 2 কোটি কুমার রায় কবিতা হয়ে গেল না। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, কেরলের সরকার, কিন্তু সমস্ত ছেড়ে আমাদের এখানে যে বাচ্চাগুলো বাবা মা স্কুলে পাঠাচ্ছে, হয়তো প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তাদের যে থালাটা যে পুষ্টি তো বটেই, পুষ্টির সঙ্গে যে বিষক্রিয়া হতে পারে এরম জিনিস না থাকবে, সেটা ইনশিওর করবে কে? প্রথমত সুমনদা, একটা লকডাউনের সময় এই রান্না মানে এই মিড ডে মিলটা কার্যত ছিলই না, একদম মানে একটা বিরাট সংখ্যক ড্রপ আউটের পেছনে কিন্তু এটা একটা কারণ। ফলে এখন যখন মিড ডে মিলটা চালু হয়েছে, সেটা সিরিয়াস লেভেলে আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। 3টে সমস্যা আপনাকে বলছি। একটা হলো যে অভিভাবকদের যে কমিটি, যারা মূলত নানা কাজ স্কুলে মনিটরিং করার কথা, এটা সামহাও কিন্তু মানে অভিভাবকদের কমিটি কার্যত খাতা কলমে মানে বাস্তবে নেই, যেটা মনিটরিং হয় না। দ্বিতীয় যেটা, যে পঞ্চায়েতের সাথে এই মিড ডে মিলের সরাসরি সম্পর্ক ছিল, যারা মানে লুক আফটার করতো, মনিটরিং করতো, অ্যারেঞ্জমেন্টেও সাহায্য করতো, সেটা নেই। তৃতীয় যেটা, সেটা হলো বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কুলগুলো যেগুলো, এই স্কুলগুলো কিন্তু অনেকে নিজেরা রান্না করে না, কি করে একটা গ্রুপ অফ মানে স্কুল, তারা এমন একটা ঠিকাদারকে দিয়েছে, এবং খুব সমিতির খারাপ লাগবে, বহু ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এই ঠিকাদারটা আসলে কিন্তু শাসক দলের লোক। কলকাতায় একটা জায়গায় বলতে পারি, মানে কলকাতায় একটা জায়গায় যেখানে ববি ঘনিষ্ঠ, যেখানে ভাইপোর ঘনিষ্ঠ ঠিকাদাররা সেখানে বিভিন্ন জায়গায় কোনো কোয়ালিটি মেইনটেইন করার কেউ নেই। আপনি তো অনেক কিছু সিরিয়াস লেভেলে ঠিক করে জানতেন, মনিটরিং করা দরকার এবং অ্যাড্রেস করা দরকার। আচ্ছা সুমন দা, এতক্ষণ যে কোনো ব্যাপারে ওরা বিভিন্ন রাজ্যে যায়, এই ব্যাপারটাতে কোনো রাজ্যে যাবে নাকি? বিজেপি শাসিত বা বিজেপি শাসিত কোনো রাজ্যে, সব জায়গায় অনেক জায়গায় এরকম নিয়ম আছে, অবিজেপি শাসিত রাজ্যেও যে কনসার্ন স্কুলের যিনি প্রধান শিক্ষক এবং ডিআইটিআই যারা থাকেন, তারা কোনো না কোনো স্কুলে একই সঙ্গে ছাত্রদের সঙ্গে বসে ওই একই খাবার খায়। এই মিড ডে মিলের ব্যাপারটা তো পশ্চিমবঙ্গের ইউনিক নয়। সমিতা, এখানে এগুলো চালু করেন না কেন? কেন্দ্রীয় টিম চালু করেন না কেন? কেন্দ্রীয় টিম আছে, ধরা পড়ছে, তোর জোচ্চ চিঠি তদন্ত লাগিয়ে দাও, বাস বেডরুম থেকে সব জায়গায় তো 10,000 টাকা পাচ্ছে, বাচ্চাগুলোকে ভালো খাওয়াতে পারছেন না, তোমাদের লজ্জা করছে না? বাচ্চাটা যদি একটা বিষক্রিয়া হতে পারে, এরকম খাবার খায়, তাতে কোন সিবিআই আর কোন এফবিআই তার তদন্ত করবে জানি না, কিন্তু জিনিসটা একেবারে অঙ্কুরে বিনাশ করা উচিত। এবং এর ভেতর যদি চক্রান্ত থাকে, যেরকম সমিতদার অভিযোগ করেছেন, তদন্ত করে খুঁজে বার করুন। তিনি তাপস মণ্ডল, একসময় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন, এখন সিবিআই জেরার একাধিক দিন একেবারে সরাসরি তারপর অভিযোগ তুলছেন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু নয়, একেবারে তৃণমূলের এক যুব নেতার নাম করে একের পর এক অভিযোগ। আজকে ফের মুখ খুললেন তাপস মণ্ডল। কি বললেন তাপস মণ্ডল, দেখাবো। এই 325 জনের কাছে 19 কোটি টাকা একটা ভুল। আরো কিছু ব্যাপার আছে, ওই সংগঠক শিক্ষকদের ব্যাপার রয়েছে, কিছু বোধহয় আপার প্রাইমারিরও টাকা তুলেছে। শুধুমাত্র 325 জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গানাইজার টিচারদের থেকেও। রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ফের বিস্ফোরক, জেলবন্দি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ঘোষের সাথে আপনাকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। এটা কি স্বীকার করেছে? ওই টাকাটা নিয়েছি, স্বীকার করেছে। হারবালি বা মৌখিক আপনার কাছে লিখিত রিসিট বা এরকম কিছু আছে? আছে, অবশ্যই আছে। সেটা তো সিবিআইয়ের কাছে জমা দেওয়া আছে। যদি ক্যাশ টাকা দিয়ে লেনদেন হয়, তাহলে এটা কি হাতে লেখা রিসিট, মানে কাঁচা? টাকা নিয়েছে, রিসিভ করেছে। এবার আমি বারবার ওকে বলেছি, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও, তুমি সবার টাকা ফেরত দাও। এই আজ দিচ্ছি কাল দিচ্ছি করে টাকা কারো ফেরত দিচ্ছে না।
দুদিন আগেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর কার্যত বোমা ফাটিয়েছিলেন তাপস মণ্ডল। দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে 100 কোটি টাকার খেলা হয়েছে। সেই সঙ্গে তিনি আঙুল তুলেছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের দিকে, যিনি 19 কোটি টাকা নিয়েছিলেন বলে তাপস মণ্ডলের দাবি। শুক্রবার এ বিষয়ে ফের বোমা ফাটিয়েছেন তিনি। তার অভিযোগ, টেট প্রার্থীদের পাশ করিয়ে দেওয়ার জন্য মাথাপিছু 1 লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। যাদের চাকরি হয় তাদের থেকে আরও 5 লক্ষ টাকা করে নেওয়া হয়। অর্গানাইজার টিচার পদের জন্য 2600 জনের থেকে মাথাপিছু 50,000 টাকা করে নেওয়া হয়। এছাড়া 100 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রত্যেকের থেকে নেওয়া হয় 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা করে নিয়েছিল এই 325 জনকে পাস করিয়ে দেবে বলে। তারপরে চাকরির জন্য 5 লক্ষ টাকা করে, কিন্তু সবার তো চাকরি হয়নি, যাদের হয়েছে তাদের হয়তো নিয়েছে সেই টাকাটা। সংগঠক যেটা আপনি বলছেন, সংগঠক টিচার, সেটাও প্রায় 10 কোটির উপর। আপনি আরেক একটা কথা বলেছিলেন যে এই যে দুর্নীতির অঙ্ক, এটা প্রায় 100 কোটি ছুতে পারে। না না, সেটা আমাকে কিছু আরো কলেজের কর্ণধার তারা ওর সাথেই ডাইরেক্ট যোগাযোগ রাখে। আমার অফিসে যখন এসে আমাকে বলে আমরাও কুন্তলবাবুকে টাকা পয়সা দিয়েছি, আমি বলি দিয়েছো তোমরা, তোমাদের ব্যাপারটা বুঝে নাও। তারাও আমাকে কিছুদিন আগে পর্যন্ত অভিযোগ করেছিল আমরা টাকা ফেরত পাচ্ছি না, ও দিচ্ছে না। তো আমার অনুমান হলো যেখানে আমি 19 কোটি টাকার হিসেব পাচ্ছি, তো স্বাভাবিকভাবে আরো অন্যান্যদের কাছ থেকে সেই টাকার সংখ্যাটা বাড়তে পারে। কুন্তলের বিরুদ্ধে অভিযোগ তোলায় তাপস মণ্ডলকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের আইনজীবী পিন্টু কারার। তারপর অবশ্য শুক্রবার ফের হুগলির যুব তৃণমূল নেতাকে চ্যালেঞ্জ ছুড়েছেন তাপস মণ্ডল। আপনি বলছেন যে উনি তো স্বীকার করেছেন, আপনি সেটা বাইরে বলেছেন, তো তাহলে ভুল কে বলছেন? ওনার বক্তব্য যদি ধরা যায় তাহলে উনি বলতে চাইছেন যে আপনি ভুল বলে। এখন সেটা তাহলে সিবিআই কে তো জিজ্ঞেস করুন। সিবিআই এর কাছে তো স্বীকার করেছে। ছাড়া আমার কাছে পুরো তথ্য প্রমাণ আছে। হারবালি বা মৌখিক আপনার কাছে লিখিত রিসিট বা এরকম কিছু আছে? আছে, অবশ্যই আছে। সেটা তো সিবিআই এর কাছে জমা দেওয়া আছে। কিন্তু আমি যে 19 কোটি 44 লক্ষ 50,000 টাকার যে হিসেবটা দিয়েছি, সেটা ওর সাইন করা। হঠাৎ কোথা থেকে 325 একটা সংখ্যা চলে এলো, সেটা পুরোপুরি তার ব্যক্তিগত মত। এবং তাপস মণ্ডল যেটি বলেছেন, ওটা উনি কোনো উদ্দেশ্যপ্রণীতভাবেই আমার মক্কেলকে মেলাইন করার জন্য এই স্টেটমেন্টটা দিয়েছে, যেটা আদতেও সত্যি নয়। তাপস মণ্ডলের অভিযোগের সূত্র ধরে কি নিয়োগ দুর্নীতিতে নতুন তথ্য উঠে আসবে সিবিআই এর হাতে? সেটাই এখন দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সমিতদা, তাপস মণ্ডলের কথা বিশ্বাস করলে 16 থেকে 21 অবধি 5 বছর ধরে টাকা তোলা হয়েছে। 325 জন প্রার্থীর তালিকা, পাশ করাতে 1 লক্ষ আর চাকরি পেলে 5 লক্ষ, সেই হিসেবে 19.5 লক্ষ প্রায়, এবং রসিদে কুন্তল ঘোষের ছই। সুমনবাবু, এটা তাপস মণ্ডল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলছেন, আমি গতকাল না গত পরশু থেকে এটা দেখছি। এটা নাকি ফেক কি ঠিক আমি জানি না। না না, দাঁড়ান, এবং উনি নাকি সিবিআই এর কাছে এটা নাকি বলেছেন। কথাটা শেষ করতে দিন না, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাবেন। কমিউনিস্টদের নিয়ে এই মুশকিল হয়েছে। ঘটনা হচ্ছে সিবিআই কে গিয়ে উনি নাকি বলেছেন, টেলিভিশন নিয়ে যেটা শুনতে পাচ্ছি। তাহলে সিবিআই বিচার করুক না, সিবিআই এর উপর তো দায়িত্ব দেওয়াই আছে। সিবিআই এর উপর তো আস্থা কমেনি, সিবিআই বিচার করুক। তারা কেন এখন গ্রেফতার করছেন না? আমার সেই 19 কোটির একটা ভগ্নাংশ যদি হয়, তাহলে দল জানতে পারলো না। উত্তরটা দিন। এই রাজনৈতিক টানাপোড়েন, এই ঘটনা নিয়ে আগাগোড়া চলছে। দেখুন, যখন আমি কুন্তলকে বলেছিলাম তুমি কাকে দিয়ে করাবে, হ্যাঁ, কারণ মানিকবাবু তো করবে না বলে দিয়েছে, তখন ও বলেছিল আমি কালীঘাট থেকে ব্যবস্থা করবো। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ শিক্ষা জগতের একদা দণ্ডমুণ্ডের কর্তারা। এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন বোমা ফাটিয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তার মুখে উঠে এসেছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। আমারই কিছু পরিচিত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক বা 2-1 কলেজের কর্ণধার,
তারা যখন কুন্তলের সাথে কথা বলেছিল যে চাকরি বাকরির ব্যাপারে আমার কাছে কনসেন্ট নিয়েছিল, কিন্তু মানিকবাবু যেহেতু আমার সামনে রিজেক্ট করেছিলেন যে দেখুন এই ব্যাপারটা আমি কিছু করতে পারবো না, তখন আমি বললাম যে ঠিক আছে, ও যদি করে দিতে পারে দাও, তোমরা টাকা পয়সা দিলে, যদি না করতে পারে টাকা ফেরত দেবে, যেহেতু আমাদের সংগঠনের সাথেও যুক্ত আছে। এইটা আমি বলেছিলাম বলেই তারা ওকে টাকা পয়সা ডাইরেক্ট দিয়েছে, কেউ কেউ লিখিত রিটিন রেখেছে। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ছবিও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে কুন্তল ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। অনেক বিধায়কের নাম আস্তে আস্তে, অনেক মন্ত্রীর নাম আস্তে আস্তে দেখতে পাবেন, কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, সবাই তো 19 কোটি পেয়েছেন, দেখবেন আরো কত কোটিতে পৌঁছয়। এটা তৃণমূলের জন্ম হয়েছে দুর্নীতির জঠরে এবং তৃণমূলের মৃত্যু হবে, শেষ হবে এই দুর্নীতির মধ্য দিয়ে। ওরা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, যার ফলে 12 বছর ধরে এই সাম্রাজ্য চালিয়েছে, যেখানে একেবারে পাড়া মহল্লা থেকে নবান্ন 14 তলা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। যদি এটা এত কিছুই জেনে থাকে, এত জ্ঞান থাকে যে এইভাবে নিয়েছে, এত নিয়েছে, রসিদ কেটে নিয়েছে, নেয়নি, তাহলে উনি এতদিনের মধ্যে ছিলেন কেন? তাহলে উনি নিজে থেকে বলছেন না, কোনো পরিকল্পনা নিয়ে বলছেন? গোটাটাই তদন্ত সাপেক্ষ। আর যার মধ্যে যারা সত্যি অন্যায় করেছেন তাদের তদন্তে তাদের নাম আসুক, তাদের নজিরবিহীন শাস্তি হোক, সেখানে তৃণমূল কথা বলতে যাবে না। এই দিনও তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে সিবিআই দপ্তরে তলব করা হয়। বিকেল 4টে নাগাদ পৌঁছন তাপস মণ্ডল, কিন্তু আসেননি হুগলির অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাকে শনিবার ফের তলব করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, রাজ্যের এক মন্ত্রী গ্রেফতার হয়েছেন, বিধায়ক গ্রেফতার হয়েছেন, একাধিক শীর্ষ কর্তা শিক্ষা দপ্তরের জেলে, কিন্তু একজন যুব তৃণমূল নেতা 19 কোটি টাকা বলছেন যে পুরো ফিগারটা 100 কোটি হতে পারে। কিন্তু আমার সব থেকে বড় কথা যে সিবিআই এই যার কাছে এত সূত্র, এত তথ্য, তিনি কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন যে পরিকল্পনা করে এগুলো বলছেন না তো। এই মুহূর্তে এই তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? আর সব থেকে বড় কথা, উনি যেটা দাবি করছেন, মারাত্মক দাবি, প্রত্যেকটা রশিদে নাকি এই নেতার সই আছে। দেখো, আমি যেটা বলছি যে এখন মানে আমার যেটা মনে হয় যে এই যে করাপশনটা এখন পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, এটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। খালি তাই না, এই লোকটা, এই কুন্তল ঘোষ, অ্যানাদার অ্যাকমপ্লিস অফ দি ক্রাইম। বিচারপতি বাগ তো বলেই দিয়েছেন, সমস্ত বলে দিয়েছেন, ডিটেলস বলে দিয়েছেন। তুমি তো বিএড কলেজ বলো, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলো, টেট বলো, প্রাথমিক বলো, সমস্ত জায়গায় করাপশন হয়েছে। খালি তাই না, মানিক ভট্টাচার্যের ওপরে একটা অফিস, একটা প্রাইভেট অফিস ছিল, সেখানেও সমস্ত কাজকর্ম তো দিনের পর দিন হয়েছে। আর এই কুন্তল ঘোষ তো নিজে স্বীকারই তাপস মণ্ডল তো আমার তো যেটা মনে হচ্ছে তো অ্যাপ্রুভার, ও তো সাক্ষী, ওর ভিডিও হচ্ছে 164 হয়ে গেছে। ওকে ইমিডিয়েটলি সিকিউরিটি প্রোভাইড করা উচিত এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার। ওর কাছ থেকে রিসিট দেখে ওর হ্যান্ডরাইটিং, ওকে ডাকা হয়েছে নেক্সট উইকে, আসার পরে হি শুড বি পুট আন্ডার ইমিডিয়েট অ্যারেস্ট। এবং খালি তাই না, খানিকক্ষণ আগে সমিতদা দাবি তুলছিলেন যে ওনাকেই গ্রেফতার করা উচিত। না, ও তো অ্যাপ্রুভার, ও তো সাক্ষী, তো 164 করেছে, ভিডিও রেকর্ডিং হয়েছে। এবং ওকে সলিলদা শেষ করুক, আমি আমি বলিনি, না না না, খালি না না, খালি তাই না, সমিতদা, আমি 19 কোটি সলিলদা শেষ করুন। এবং বলেছে প্রায় 100 কোটির মতো হবে। 100 কোটি মানে আন্ডার প্রপার রিসিট সে নিয়েছে। ইজ এ অ্যানাদার পারপিটেটর অফ দিস ক্রাইম। ওকে আমি বলিনি। এবার ওকে ডেকে, কিন্তু আমার ফার্স্ট হচ্ছে তাপস মণ্ডলকে ইমিডিয়েটলি সিকিউরিটি প্রোভাইড করা দরকার। সিবিআই শুড ইন্টারোগেট, ওর কাছ থেকে নথিপত্র নেবে, সোর্স অফ ডিসপোজালটা জানবে, দ্য ওয়ে হি হ্যাজ ডিসপোজড অফ দ্য মানি, কোথায় গেছে সেই মানিটা কোথায় গেছে। নাহলে কিন্তু আমি বলছি কুন্তল ঘোষ ইন অল প্রবাবিলিটি হি উইল অ্যাবসকন্ড এবং ও পালিয়ে যাবে কিন্তু। এবং কুন্তল ঘোষকে ধরলে পরে, এবং কুন্তল ঘোষ কোথায় কোথায় টাকাগুলো পাঠিয়েছে সেগুলোও জানা যাবে। এবং আলটিমেটলি কিন্তু যে হেড, যেখানে ডিসপোজাল অফ লাস্ট পয়েন্ট অফ ডিসপোজাল, সেটাও কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসবে বলে আমার মনে হয়, দৃঢ় বিশ্বাস। এবং এটা খুব সিরিয়াসলি, উইথ সিরিয়াসনেস অ্যান্ড ভিগার এটাকে যদি পার্সু না করে সিবিআই, তাহলে কিন্তু কেস উইল মানে সিরিয়াসলি ড্যামেজড।
case will be seriously damaged. আমি আসবো, কিন্তু বুঝতেই পাচ্ছেন এত কোটি টাকা, কিছুক্ষণ আগে 19.5 কোটি বলতে গিয়ে 19.5 লক্ষ বলেছিলাম, আসলে পুরো অঙ্কটা একেবারে রাতারাতি বঙ্গবাসীর সামনে লক্ষ থেকে কোটিতে চলে গেছে। এবং ঠিক সেইখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, তার বাড়ি থেকে 11 কোটি টাকা পাওয়া গেল। আমি নিঃসন্দেহে তৃণমূল বলেছে যে পুরোটা চক্রান্ত এবং ব্যবসার কারণে চক্রান্ত জিনিসটা করা হয়েছে। বাড়ি, তার মিল, কারখানা ইত্যাদি, রাইস মিল, অফিস, এখানে তল্লাশি চালিয়ে 11 কোটি টাকা পাওয়া গেল জাকির হোসেনের কাছ থেকে। আমার নতুন অতিথি আছে, তার কারণ সত্যি সত্যি ব্যবসার ক্ষেত্রে নগদে 11 কোটি টাকার কি প্রয়োজন হয়, কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে, আমি নিঃসন্দেহে আসবো। কিন্তু তার আগে প্রথমে খবর এবং প্রতিবেদন আপনাদের জন্য। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও কারখানা থেকে উদ্ধার হয়েছে জকের ধন। বৃহস্পতিবার তার বাড়ি, অফিস, গুদাম, কারখানা এবং চালকলে তল্লাশি চালিয়ে প্রায় 11 কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। কিন্তু বাড়িতে এই বিপুল নগদের উৎস কি? এটা কি হিসেব বহির্ভূত কালো টাকা, না তৃণমূল বিধায়কের দাবি মতো ব্যবসার ও ব্যক্তিগত টাকা? এইসব প্রশ্নের উত্তর পেতেই এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব করল আয়কর বিভাগ। আমার কাছে শুধু আমার বাড়িতে সেটাও টাকা দেখানো ছিল এবং ছেলেমেয়ের টাকা ছিল, এই স্কুলের কলেজের টাকা আছে। মোট 1,70,00,000 টাকা নিয়ে গেছে। আমার বাড়ি থেকে 1,70,00,000 টাকা পেয়েছে, আমার সেটাও দেখানো ছিল, কিন্তু বলছে বাড়িতে কিনে রেখেছেন, তো বাড়িতে কেস দেবো। আমি দেন, আমরা পারলে নিব, না পারলে আমরা ট্যাক্স দেবো, এর বেশি তো কিছু নয়। বুধবার থেকে জাকির হোসেনের বাড়িসহ মুর্শিদাবাদের 11টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় আয়কর দপ্তর। সূত্রের দাবি, মুর্শিদাবাদের মথুরাপুর গ্রামের শিব মিলস ইন্ডাস্ট্রিজ থেকে প্রায় 9 কোটি টাকা উদ্ধার হয়। এছাড়াও জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয় আরও প্রায় 2 কোটি টাকা। এই প্রেক্ষাপটে আয়কর দপ্তর সূত্রে দাবি, তৃণমূল বিধায়ককে 5 বছরের আয়কর দাখিলের নথি, 5 বছরের ব্যাংক স্টেটমেন্ট এবং বিভিন্ন ব্যবসা সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে। সেগুলো চাল বেচার টাকা, কিন্তু এই সেকেন্ড আমি পার্টনারও নয়, আমি পার্টনার নয়, সেটা আমাকে কেন দেখানো হচ্ছে, সেটা আমরা মিলের উত্তর দেবে। গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলাতে টাকা নিয়ে আমার নামে জোড়াবে, এটা তো হতে পারে না, এটা দেশের আইন নয়। নিশ্চয়ই রাজনীতি প্রতিনিধিত্ব করছে, কিন্তু আমাদেরকে সবসময় আমাদেরকে কেন চাপ দিয়ে করা হচ্ছে? আয়কর দপ্তর সূত্রে প্রশ্ন, তৃণমূল বিধায়ক জাকির হোসেন এই বিপুল টাকা কোথা থেকে পেলেন? তিনি কি ব্যাংক থেকে এত টাকা তুলে রেখেছিলেন? অন্য কোনো জায়গা থেকে নগদে টাকা পেলেও খাতায় কলমে সেই টাকার হিসেব লেখা থাকার কথা। জাকির হোসেনকে সেই রেকর্ড বুকও আনতে বলা হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে দাবি। চালের বস্তায় ব্যবসার টাকা, চালের বস্তায় ব্যবসার টাকা, যার বাড়িতে যাবে দুটো, একটা কাউন্সিলর আমিরউদ্দিন ববি আর জাকিরের বাড়িতে, এখানে যার বাড়িতে আসবে টাকা পাবে। বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, যার বাড়িতে আসবে কোটি কোটি টাকা পাবে। একটা প্রধানের বাড়িতে যদি আইটি রেড করে মিনিমাম 2-3 কোটি টাকা পাবে। সব তৃণমূলকে আখের পেশাই মেশিনে ঢুকিয়ে রস বার করতে হবে। তৃণমূলে জয়েন করার আগে থেকেই তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কর্মী শ্রমিকরা আছেন, তাদের অধিকাংশই কিন্তু দৈনিক মজুরি ভিত্তিক এবং সেই জন্য বহু টাকা নগদে পেমেন্ট করতে হয়। প্রশ্ন হচ্ছে টাকাটা বৈধ না অবৈধ। এখন সেটা প্রমাণের আগেই যদি এজেন্সি তার ছবি সংবাদ মাধ্যমে ছেড়ে দিয়ে সেই ব্যক্তি এবং তার দলের কুৎসা করতে শুরু করে বা কুৎসা করার পরিবেশ তৈরি করে দেয়, তাহলে ধরে নিতে হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। সূত্রের দাবি, আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতায় আয়কর অফিসে ডাকা হয়েছে জাকির হোসেনকে। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ট্যাক্স বিশেষজ্ঞ বিবেক আগরওয়াল। বিবেক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অ্যালিবাইটা যার কাছ থেকে পাওয়া গেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি ব্যবসা করেন, যার ফলে তার কাছে 11 কোটি টাকা ক্যাশ, সেই জন্য তিনি তুলেছিলেন শ্রমিকদের মাইনে ইত্যাদি, তার ব্যবসার যে ধরন, চালকল ইত্যাদি আছে, সেখানে এই 11 কোটি টাকা ক্যাশ তার জরুরি। আমি বলছি, ভারতবর্ষে এ নিয়ে আয়কর দফতরের আইন কি বলছে? এর কোনো বাড়িতে টাকা মজুত রাখার কোনো ঊর্ধ্বসীমা আছে কিনা? এবং তার থেকেও বড় প্রশ্ন, যদি কেউ ঘোষণা করে রাখেন তাহলে মানে তার ক্লারিফিকেশন কি আয়কর দফতর তার কাছ থেকে চাইতে পারে? শুনুন, আয়কর দপ্তর বলছে কি টাকা রাখা কোনো লিমিট নেই বাড়িতে, আপনার যা খুশি আপনি সেই টাকাটা রাখতে পারেন একদম। ওখানে একটাই জিনিস আছে মেন, আপনি যা টাকাটা রাখছেন, যার বাড়ি দিয়ে টাকাটা উদ্ধার হয়েছে, ওকে আয়কর দপ্তরে গিয়ে এটা প্রুফ করতে হবে ও টাকাটা কোথায় দিয়ে ও টাকাটা পেয়েছে, ব্যাংক দিয়ে উইথড্র করেছে কি মালটা বিক্রি করে পেয়েছে কি কে ওকে দিয়েছে, সে প্রমাণটা ওকে করতে হবে। যদি প্রমাণ না করতে পারে তাহলে ওটা হলো বেআইনি টাকা।
আর যদি ও প্রমাণটা করতে পারে কি ওটা ব্যবসার জন্য কেউ দিয়েছে, মাল বিক্রি করে এসেছে, ব্যাংক দিয়ে টাকা তুলেছে, ও প্রমাণটা ওকে আয়কর দপ্তরে গিয়ে দেখাতে হবে। আয়কর দপ্তর যখন ওটাকে ভেরিফাই করবে তাহলেই টাকাটা ছাড়বে, না হলে আর টাকা ছাড়া যাবে না। একটা জিনিস আমি জানতে চাইবো যে আমরা কর্পোরেট চাকুরিজীবী বা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে আমরা যখন সিঙ্গেল সোর্স অফ ইনকাম বেতন থেকে আমরা রোজগার করছি তখন আমাদের প্রতি বছরের একটা মানে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা ক্যাশ আমার রইলো, অর্থাৎ আমি এটিএম থেকে বা ব্যাংক থেকে যে টাকাটা তুললাম আমি যেমন গত 20 বছর ধরে সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আয়কর দপ্তরে বছর শেষে জমা দিই যে কত তুললাম এবং কত হাতে রইলো। ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিজনেসম্যানদের ক্ষেত্রেও কি ব্যাপারটা এইরকম? হ্যাঁ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও ক্যাশ ইন হ্যান্ড। কেন, ব্যবসায়ীদেরকে তো নিজের টাকার জন্য, নিজের ব্যবসার জন্য পুরো বুকস অফ অ্যাকাউন্টস, খাতাপত্রটা পুরো মেনটেন করতে হয়। আচ্ছা, ওকে তো ক্যাশ বুকে পুরো এন্ট্রি করতে হবে। নিশ্চয়ই। আমরা যদি ক্যাশ বুক লিখি, হ্যাঁ, আজকে আপনি হাতে লিখুন চাই কম্পিউটারে করুন, কোনো সফটওয়্যারে করুন, হ্যাঁ, আপনাকে তো ওর মধ্যে এন্ট্রি করতে হবে। ক্যাশ ব্যালেন্স আপনার কাছে 11 কোটি থাকতে হবে। হ্যাঁ, যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন তাহলে ঠিক আছে। আর এখন আপনি যদি বললেন আমি প্রমাণই করতে পারছি না, আমি ব্যাংক দিয়ে টাকা তুলিনি, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে হতে পারে আপনি এটা মাল বিক্রি করে আপনি টাকা পেয়েছেন, হতে পারে আপনাকে কেউ ধার দিয়েছে, पर সে প্রমাণটা আপনার ক্যাশ বুকে থাকা উচিত। ক্যাশ বুকে না এন্ট্রি করলে সেটা হবে না। আচ্ছা, আমি সমিতদার কাছে আসবো। বিবেক আমাদের সঙ্গে থাকুন। সমিতদা, আপনার দেশে বিদেশে বহু ব্যবসা আছে, আমি বলছি যে সত্যি সত্যি এ তো কোনো ঊর্ধ্বসীমা নেই, কেউ 100 কোটিও আইন মেনে বাড়িতে রাখতে পারেন, কিন্তু 11 কোটি টাকা নগদে রাখার কোনো ব্যবসায়িক প্রয়োজনে কি রাখা যায়? আমি বলছি যে এমন কোনো ব্যবসা আছে যেখানে 11 কোটি টাকা নগদে রাখতে হয়? তৃণমূল কংগ্রেস করা সবচেয়ে বড় ব্যবসা, এখন তো রাজ্যের সবচেয়ে বড় ব্যবসা তৃণমূল কংগ্রেস। ওনার বলার শেষ হোক, তারপর তৃণমূল কংগ্রেস করলে বিরাট টাকা রোজগার করা যায়, ব্যবসা করা যায়। সমিত চক্রবর্তী, এমএলএ এমপি 14 কোটি টাকা 15 কোটি টাকা। গুগল সার্চ করুন, গুগল সার্চ করুন। পশ্চিমবাংলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে যতজন প্রার্থী হয়েছেন নির্দল সমেত, তাদের তো ইলেকশন কমিশনের কাছে লাস্ট ইনকাম ট্যাক্স রিটার্নের কপিটা দিতে হয়। দাঁড়ান, জানেন না আপনি? দাঁড়ান না, কথা ভাই, তুমি বড় বেকার কথা বলো, জানো? এই তো বেকার, এই জমি চোর হয়নি, গোটা বুদ্ধদেব ভট্টাচার্য বলছে মন্ত্রিসভা বর্তমানে জাকির হোসেন ডিক্লেয়ার করেছে, আপনারা এই গুগলসে যান, 67 কোটি টাকা আমি প্রমাণ দেখাতে পারি, তার ফিক্সড অ্যাসেট এবং সব মিলিয়ে মুভেবল এন্ড ইমুভেবল অ্যাসেট, সেটা ডিক্লেয়ার বিফোর ইলেকশন কমিশন ইন 2021। দাঁড়ান, 2021 যে লোকটা 67 কোটি টাকা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ডিক্লেয়ার করছে, আমি জানি না তার কাছে 11 কোটি টাকা থাকতেই পারে বাড়িতে, নাম্বার 1। নাম্বার 2, ও যে ব্যবসাটা করে, আমি কিন্তু ওকে দীর্ঘদিন চিনি, সে প্রণব মুখার্জির আমল থেকে, কারণ জঙ্গিপুর থেকে প্রণববাবু লোকসভায় প্রথম দাঁড়িয়েছিলেন 2004 সালে। ঘটনা হচ্ছে আমি তখন থেকে ওকেও চিনি। পতাকা বিড়ি, ওখানটা একটা বিড়ি ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে পতাকা বিড়ির মুস্তাক, জাকির, এরা ওই জায়গাটাকে হোল্ড করে, ওই জায়গাটা। এবার দেখবেন মজা, যে এই বিড়ি যাদের আছে, বিড়ির এরা কিন্তু সব ডেলি লেবার, 5,000, 6,000, 7,000 লেবার যারা বিড়ি বাঁধেন, কারোর দৈনিক পেমেন্ট, কারো উইকলি পেমেন্ট, যে মালিক তাকে দিতে হয়। সেই জন্য 11 কোটি টাকা সেই জন্য রাখতে হচ্ছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব রয়েছেন, আমার প্রশ্ন আছে, ইনোসেন্ট কোয়েশ্চেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব রয়েছেন, আমিও রয়েছি, আমি একটু জেনে নিই একাডেমিক ভাবে। আচ্ছা, ধরুন এই দিতে হবে তার জন্য টাকা আছে, ঠিক আছে, কিন্তু দেওয়ার জন্য টাকাটা কোথা থেকে এলো সেই সোর্সটা তো ডিসক্লোজ করতে হবে। অফকোর্স, আমি কারণ হচ্ছে শুনুন, বিড়ি বেচেও আসতে পারে, আবার ব্যাংক থেকে উইথড্রলও হতে পারে, ব্যাংক থেকে উইথড্রল কোথায়, ওই পয়েন্টে কোথায় রাখি বিড়ি বেচে কত টাকা পাচ্ছে? শুনুন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, পতাকা বিড়ি মানে যে কোনো ব্যাংকের বিড়ি কোম্পানি বুকস অফ অ্যাকাউন্ট বিড়ি বেচে কত টাকা পেতে পারে না। এই যে বুকস অফ অ্যাকাউন্ট আমাকে শুনতে দিন না, আরে ছেড়ে দিন। আপনার ধারণা এই মুহূর্তে যখন ধরুন এই তলব পেয়ে আয়কর দফতরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন ঢুকবেন, আয়কর দফতরে কি কি তাকে ডিসক্লোজ করতে হবে, কি কি দেখাতে হবে এই 11 কোটির এগেনস্টে?
শুনুন, এখন ওনাকে কি করতে হবে, ওনাকে আগে দেখাতে হবে যদি উনি ব্যাংক দিয়ে টাকাটা তুলে রাখেন তাহলে ব্যাংক স্টেটমেন্টটা ওনাকে নিয়ে যেতে হবে। যদি মাল বিক্রি করে নিয়ে থাকে তাহলে মাল বিক্রি প্রমাণটা দেখাতে হবে, মাল কাকে বিক্রি করেছে সেটা দেখাতে হবে। ওনাকে যাকে মাল বিক্রি করেছে ওনাকে আয়কর দপ্তরে এসে একটা স্টেটমেন্ট দিতে হবে কি হ্যাঁ আমরা এটা নগদ টাকা দিয়ে মালটা কিনেছি। যদি উনি কারো দিয়ে ধার পেয়ে থাকেন, কেউ ওনাকে টাকা দিয়ে থাকেন, ওনার নাম, অ্যাড্রেস, প্যান নাম্বার ওনাকে আয়করে দিতে হবে। ওনাকে আয়কর দপ্তর আবার সমন করবে, আয়কর দপ্তরে গিয়ে ওনাকে বলতে হবে হ্যাঁ আমি অত টাকা ওনাকে দিয়েছি। এই তিনটে সোর্স হচ্ছে মেন, আইদার মাল বিক্রি করে দিতে পারে, ব্যাংক দিয়ে টাকা তুলতে পারে, আর কার্ড দিয়ে ধার পেতে পারে, আর না হলে গিফটও পেতে পারে। বাট যার দিয়ে পেয়েছে ওকে গিয়ে আয়কর দপ্তরে স্টেটমেন্ট দিতে হবে আমি ওকে টাকা দিয়েছি। যতদিন ও প্রমাণ না করতে পারে আমি কোথায় দিয়ে টাকা পেলো, আজকে আমিও গিয়ে দিতে পারি, पर আমাকে গিয়ে আয়কর দপ্তরে স্টেটমেন্ট দিতে হবে। তাহলে আয়কর আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে গিফটের কথা যেহেতু বললেন, গিফট পেলে তো যিনি গিফট দিয়েছেন তাকে হ্যাঁ মানে যে তিনি কোথা থেকে সেই টাকাটা পেলেন গিফট দিয়ে সেটা ক্ল্যারিফাই করতে হবে, তাই তো? ও টাকাটা পেলো কোথায় দিয়ে, রাইট। খালি একটা স্টেটমেন্ট দিলে তো খালি কাজটা হবে না। একদম একদম, অনেক ধন্যবাদ। আর এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। কিছুদিন আগেই বাংলায় ৭,৮০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে রাজ্যের জন্য ভালো খবর। দেখুন, রাজনীতির দড়ি টানাটানি তো চলতেই থাকবে। কখনো ১০০ দিনের কাজে দুর্নীতি, কখনো শিক্ষা দুর্নীতি, কখনো আবাস দুর্নীতি নিয়ে তরজাও চলতে থাকবে। কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাতে যেন মানুষ উলুখাগড়া না হয়, চাপানুতরের ফাঁসে পড়ে বঞ্চিত আম জনতাকে যেন বলতে না হয় আরে আরে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। नहीं, बंगाल को हक मिलना चाहिए। चल छैया 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 छैया, चल छैया 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 छैया, छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, छैया छैया छैया, चल छैया छैया छैया। কেস দেবেন না প্লিজ।